হিন্দিতে একটা শের আছে, যারা প্রশ্ন তোলে না তারা ভণ্ড বা প্রতারক, যারা প্রশ্ন করতে পারে না তারা মূর্খ, কিন্তু যাদের মাথায় আদতে কোনো প্রশ্নই ওঠে না তারা গোলাম। कि जो लोग सवाल नहीं उठाते वो पाखंडी हैं, जो सवाल नहीं करते वो मूर्ख हैं, लेकिन जिनके जहन में ही सवाल नहीं उठता वो गुलाम है। রাজাকারের বাচ্চারা বলে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গোলাম আজমের ছবি টাঙ্গা। এরা রাজাকারের বাচ্চা, এরা বাংলাদেশ মানে না। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিক ভাবে। দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। তাদেরকে তো দেশের মানুষ 1971 সালেই দেখেছে। 1971 সালে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। আগামীতে কোনোদিন হয়তো আমাদের শুনতে হবে জামাত ইসলাম এই দেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিলেন। আপনি এবার একটা হাইপোথেটিক্যাল সিনারিও কল্পনা করুন। জামাত তো মুক্তিযুদ্ধ বিরোধী দল, মানে রাজাকারের দল। 1971 সালে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল। সো হাইপোথেটিক্যাল সিনারি হলো এই যে 1971 সালে জামাত যে মানবতা বিরোধী অপরাধ করছে বা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি ছিল, সে দায়ভার নিয়ে জামাত আজকে ডিসিশন নিল যে জামাত আগামীকালকে থেকে রাজনীতি করবে না। বাংলাদেশ আর তারা সে রাজাকারের দায়ভার বা 71-এর অপরাধের দায়ভার নিয়ে বাংলাদেশ আর তারা কোনো রাজনীতি করবে না, এবং তারা জামাত নামের যে রাজনৈতিক দলটা আছে এই দলটা তারা বিলুপ্ত করে দেবে। ইন এডিশন সাথে করে তারা এটাও যোগ করবে যে যারা গত কয়েক বছর মানে গত 50 বছর ধরে জামাতের রাজনীতি করেছে, জামাতের সাথে সংশ্লিষ্ট ছিল বা জামাত শিবির বলেন, এরা ভবিষ্যতে বাংলাদেশ আর কোনো রাজনৈতিক দলের সাথে বা আর কোনো রাজনৈতিক দলে যোগ দেবে না, বা টোটালি তারা বাংলাদেশে আর কোনো আগামী ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো রাজনীতি করবে না। সো আজকে জামাত এই ঘোষণা দেওয়ার পর, অর্থাৎ 71-এর দায়ভার নিজেদের কাঁধে নিয়ে রাজনৈতিক দল বিলুপ্ত করার ঘোষণা দেওয়ার পর আগামীকাল বাংলাদেশের কি কি প্রবলেম সলভ হয়ে যাবে। ধরেন বাংলাদেশের এখন অন্যতম একটা সমস্যা হচ্ছে হামে দেশের শত শত শিশু মারা যাচ্ছে। এখন পর্যন্ত সংখ্যাটা 300-এর বেশি ছাড়িয়ে গেছে। সো জামাত যদি সিদ্ধান্ত নেয় তারা আগামীকালকে থেকে রাজনীতি করবে না, মানে আজকে থেকে আর রাজনীতি করবে না, তাহলে আগামীকালকে থেকে বাংলাদেশের এই হামে শিশু মরা কি বন্ধ হয়ে যাবে বা এই সমস্যাটা কি সমাধান হয়ে যাবে? আবার ধরেন বর্তমান বাংলাদেশের চলমান অন্যতম সংকট হলো জ্বালানি সংকট, জ্বালানি তেলের সংকট, গ্যাস সংকট, গ্যাসের একসাথে 2বার দাম বাড়ানো হয়েছে, বিদ্যুতের সংকট। সো জামাত যদি তাদের 71-এর দায়ভার স্বীকার করে নিয়ে তারা এই ডিসিশন নেয় আগামীকালকে, আজকে থেকে তারা রাজনীতি করবে না, আগামীকালকে থেকে কি এই সংকটগুলো সমাধান হয়ে যাবে? আবার ধরেন বাংলাদেশে এই মুহূর্তে অ্যাপ্রক্সিমেটলি 50 লাখ থেকে 1 কোটির মতো মানুষ বেকার। সো 50 লাখই ধরলাম সংখ্যাটা। জামাত যদি তাদের রাজনৈতিক ইস্তেফা দিয়ে দেয়, দল বিলুপ্ত করে দেয় আজকে, আগামীকালকে কি এই 50 লাখ লোকের কর্মসংস্থান হয়ে যাবে? আবার ধরেন বাংলাদেশের বৈদেশিক ঋণ, মানে বাংলাদেশের এই মুহূর্তে যে ঋণ, সেই ঋণ $113 বিলিয়ন মতো প্রায়। সো জামাত যদি নিজেদেরকে রাজাকার মেনে নিয়ে যে আমরা রাজাকার, যাও আমরা আর বাংলাদেশে আজকে থেকে রাজনীতি করব না, আগামীকালকে কি 113 বিলিয়ন ঋণ শোধ হয়ে যাবে? শোধ হবে না তো। আবার ধরেন গত 15 বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে প্রায় $234 বিলিয়ন। এখন জামাত যদি বলে আমরা রাজাকারের দল, আমরা আর বাংলাদেশে রাজনীতি করব না, আগামীকালকে কি সেই $234 বিলিয়ন দেশে ফিরে আসবে? যদি ফিরে না আসে, ধরেন ফিরে আসলো না, এগুলো পাচার হয়ে গেছে, এরকম গ্যারান্টি কি কেউ দিতে পারবে নেক্সট 15 ইয়ার্সে বা নেক্সট 50 ইয়ার্সে আর কোনো টাকা দেশ থেকে পাচার হবে না? এরপর ধরুন বাংলাদেশের ইচ এন্ড এভরি সেক্টরে যে ভয়াবহ দুর্নীতি, নেপোটিজম বা স্বজনপ্রীতি, এরপর দলীয়করণ, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ যেগুলো আছে, জামাত যদি আজকে ডিসিশন নেয় যে তারা আজকে থেকে রাজনীতি করবে না, রাজাকাররা যদি ডিসিশন নেয় তারা আজকে থেকে রাজনীতি করবে না, আগামীকালকে থেকে কি এগুলো বন্ধ হয়ে যাবে? বৈষম্য বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস বন্ধ হয়ে যাবে। 71-এর দর্শনের জন্য আমরা বিচার চাচ্ছি, কিন্তু রিসেন্ট যে দর্শনটা হচ্ছে এই দর্শনের বিচার কই? এই দর্শনের বিচার কেন নিশ্চিত করতে পারতেছি না, বা এই দর্শন কেন আমরা বন্ধ করতে পারতেছি না? সো জামাত যদি এরকম করে ডিসিশন আজকে থেকে তারা রাজনীতি করবে না, আগামীকালকে থেকে কি সেই দর্শন বন্ধ হয়ে যাবে বা সেই দর্শনের বিচার নিশ্চিত করা যাবে? সো এই সবগুলোর কালেকটিভ উত্তর যদি না হয়, তার মানে জামাত কিংবা রাজাকার আসলে কোনো সমস্যা না, আসলেই কোনো সমস্যা না। আসল সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এই রাজাকার ট্র্যাপের মধ্যে মানুষকে আটকে রাখা হয়েছে। প্রোপাগান্ডার জনক এডওয়ার্ড বার্নেস বলেন, গণতন্ত্রে মানুষকে বুদ্ধিমত্তার সাথে বোকা বানানো হয়, আর মানুষকে বোকা বানানোর জন্য একটা কমন সূত্র তৈরি করা লাগে, আর সূত্র তৈরি করা হয় এই সকল ন্যারেটিভ দিয়ে, যাতে করে সাধারণ জনগণ নিজেরা নিজেরা একে অন্যের সাথে যুদ্ধ করে মাঝখানে ক্ষমতাসীনরা কোনো প্রশ্নের মুখে পড়তে না হয়। 2 দিন আগের একটা রিয়েল এক্সাম্পল দেই। দেশে প্রচুর পরিমাণে তেলের সংকট তৈরি হয়, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে থেকেও মানুষ তেল পাচ্ছে না। ভয়ঙ্কর লেভেলের বিদ্যুৎ সংকট তৈরি হয়, 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কিছু কিছু এলাকায় লোডশেডিং
লোডশেডিং হয়েছে। সো চারদিকে মানুষের মধ্যে যখন ব্যাপক অস্বস্তি শুরু হয়ে গেল, তখন গণতন্ত্রের আসল খেলা। তখন শত্রু তৈরি করে দিয়ে জাতিকে নিজেদের মধ্যে যুদ্ধে লেলিয়ে দিল। শুরু হলো নতুন বয়ান, গুপ্ত। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি টক শো সব জায়গায় ধুমধাম চলতে লাগলো গুপ্ত সুপ্ত নিয়ে তর্ক বিতর্ক। গুপ্ত রাজনীতির অনেক ধরনের সমস্যা আছে। একটা বড় সমস্যা যেখানে হাদি হত্যাকাণ্ডের দায় গুপ্ত রাজনীতিকে নিতে হবে। গুপ্ত মানে যেটা লুকিয়ে থাকে, মুনাফিকি, ইটস নট আন্ডারগ্রাউন্ড। গুপ্ত বলেছে কারা? এই ছাত্র শব্দটি পরিবর্তন করে ছাত্রদল লিখেছে গুপ্ত রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই। তাহলে আক্রমণটা কে করবে? আক্রমণটা তো সেই করবে, এই গুপ্তটা যা লাগবে। গুপ্ত রাজনীতি বন্ধ করা আসলে কিভাবে যায়? গুপ্ত রাজনীতি আসলে বন্ধ করা খুব কঠিন, কেননা আপনি তো লুকিয়ে আছেন। জাতি গুপ্ত সুপ্ত দুই ভাগে ভাগ হয়ে গেল। সেটা করালো রক্তক্ষয়ী মারামারি পর্যন্ত। কিন্তু দেশের সেই সময়টার ক্রাইসিস বা সমস্যা তো গুপ্ত সুপ্ত নিয়ে ছিল না। সমস্যা বা সংকট ছিল তেল নিয়ে, সংকট ছিল লোডশেডিং বা বিদ্যুৎ নিয়ে, সংকট ছিল গ্যাস নিয়ে, গ্যাসের সিন্ডিকেট নিয়ে। এগুলো নিয়ে মানুষ প্রশ্ন করার কথা, এগুলো নিয়ে মানুষ সরকারকে প্রশ্নে জর্জরিত করে ফেলার কথা, অ্যাকাউন্টেবল করার কথা। সেটা না করে দেশের মানুষ একে অন্যের এগেনস্টে গুপ্ত সুপ্ত নিয়ে যুদ্ধে লেগে গেল, আর সেই সংকট আড়ালে হারিয়ে গেল। আর এই টোটাল জিনিসটাই ছিল ওয়েল অর্গানাইজ প্ল্যানের অংশ। সো এই যে কৌশলটা অবলম্বন করে জাতিকে বিভক্ত করে দিয়ে, ভাগ করে দিয়ে, ডিভাইড করে মূল সমস্যা থেকে দৃষ্টি সরিয়ে নিল, এটাকে ইংরেজিতে বলে ডিভাইড ট্র্যাপ। ডিভাইড ট্র্যাপ বলতে এমন এক কৌশলকে বোঝায় যেখানে মানুষকে ইচ্ছাকৃতভাবে ভাগ করা হয় ধর্ম, জাতি, ভাষা, অঞ্চল বা রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে, যাতে করে একে অপরের সাথে লড়াইয়ে ব্যস্ত থাকে এবং মূল ক্ষমতাবান গোষ্ঠী লাভবান হয়। এই ডিভাইড ট্র্যাপ হলো ব্রিটিশদের ঐতিহাসিক ডিভাইড অ্যান্ড রুলের সর্বাধুনিক ভার্সন, যেটা শাসকরা জনগণের বিরুদ্ধে ব্যবহার করে থাকে। মনে করুন একটা দেশের বেকারত্ব, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, লুটপাট, মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চরম লেভেলে বেড়ে গেছে এবং ক্ষমতাবান গোষ্ঠী বা সরকার চায় না দেশের সাধারণ জনগণ বা সর্বরকমের জনগণ একসাথে এসে ওই আসল ইস্যুগুলো নিয়ে আন্দোলন করুক। তখন তারা মুসলিম বনাম হিন্দু, মুক্তিযুদ্ধ পন্থী বনাম মুক্তিযুদ্ধ বিরোধী বা জাতিগত বিভাজন এসব ইস্যু সামনে নিয়ে এসে মানুষকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয়। ফলে মানুষ আসল সমস্যা ভুলে গিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এটাই হচ্ছে ডিভাইড ট্র্যাপ। এখন বুঝতে পেরেছেন তো যে কেন হঠাৎ করে সেই গুপ্ত সুপ্ত ইস্যুটা হঠাৎ করে আমাদের সামনে প্রধান ইস্যু হয়ে দাঁড়ালো, যেখানে জাতি মূল সংকট ভুলে গিয়ে সেই গুপ্ত সুপ্ত নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আবার দেখবেন গুপ্ত সুপ্তর কাউন্টার ন্যারেটিভ হলো, মানে জামাতের ন্যারেটিভ হলো ভারতের দালাল, বা সোজা কথায় বিএনপি ভারতের দালাল হয়ে গেছে, তারেক রহমান ভারতের কাছে বিক্রি হয়ে গেছে, ভারতের কাছে গোপনে কি কি সই করে আসছেন। সো বাংলাদেশকে, তার মানে হচ্ছে বাংলাদেশকে যদি ভারতের হাত থেকে উদ্ধার করতে হয়, বাংলাদেশকে যদি ভারতের হাত থেকে বাঁচাতে হয়, তাহলে তারেক রহমানকে সরাইতে হবে বা বিএনপি কে সরাতে হবে। আর বিএনপি কে সরিয়ে কাকে আনতে হবে বলা লাগে। আইরনি হলো এই জামাত কিন্তু সংসদে দাঁড়িয়ে বিএনপির সাথে কমিটি করায়, বিয়েতে দাওয়াত দেয়, বিএনপির অনুষ্ঠানে যায়। তখন কিন্তু এই জামাত বিএনপি কে বলে না তোরা ভারতের দালাল, দালালদের সাথে কোনো কমিটি নাই, দালালদেরকে মানে ভারতপন্থী দালালদেরকে বাংলাদেশপন্থী কারো বিয়েতে আমরা দাওয়াত দেব না। তখন কিন্তু আর এই ন্যারেটিভের দালালে কোনো সমস্যা হয় না। বিখ্যাত পলিটিক্যাল ফিলোসোফার নম চমস্কি এই কৌশলকে প্রোপাগ্যান্ডার কৌশল বলে উল্লেখ করেছেন, আর প্রোপাগ্যান্ডাকে গণতান্ত্রিক সরকারের অন্যতম অস্ত্র হিসেবে উল্লেখ করেছেন। চমস্কি বলেন, প্রোপাগ্যান্ডা ইজ টু এ ডেমোক্রেসি হোয়াট ভায়োলেন্স টু এ ডিক্টেটরশিপ। যার মানে হলো স্বৈরাচাররা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যেভাবে মানুষকে দমন পীড়ন করে, কেউ যদি প্রশ্ন করে তাকে রাতের আধারে বা মধ্যরাতে তুলে নিয়ে এসে গুম খুন নির্যাতন করে, একইভাবে ডেমোক্রেটিক সরকার মানে গণতান্ত্রিক সরকার মানুষকে এভাবে দমন পীড়ন করে না, কিন্তু জনগণকে এই প্রোপাগ্যান্ডার মাধ্যমে একে অন্যের এগেনস্টে লাগিয়ে দেয়। সো ফলে দেখা যায় জনগণ নিজেকে দমন পীড়ন করতেছে, জনগণ একে অন্যকে দমন করতেছে, আর এই সরকার কিছু করা লাগে না। সো সরকারের উপর দায়ভারটা যায় না প্রোপাগ্যান্ডার মাধ্যমে, মানে ডিক্টেটররা নিজেরা অস্ত্র হাতে তুলে না মানুষকে দমন করার জন্য, আর গণতান্ত্রিক সরকাররা ইউজ করে প্রোপাগ্যান্ডা, যার ফলে জনগণ একে অন্যকে দমন করে আর গণতান্ত্রিক সরকারকে দমন করা লাগে না। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, সরকার মানুষকে বোকা বানাতে চায়, সরকার প্রোপাগ্যান্ডার মাধ্যমে মানুষকে বোকা বানায়, কিন্তু মানুষ কেন বোকা হয়? এই যে তেলের দাম বাড়তেছে বা তেলের যে সংকটের কারণে যে ভোগান্তি, এই সেম ভোগান্তি যারা সরকার দলীয় সমর্থক তারাও সেম ভোগান্তি ফুয়াইতেছে। এই যে গ্যাসের যে দাম বাড়তেছে, এই দাম সাধারণ মানুষ যে দামে কিনে, যারা সরকার দলীয় সমর্থক তারাও তো সেম দামে কিনতেছে। বিদ্যুতের দাম বাড়তেছে, আরো আদার্স যে সংকট, যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়তেছে, সেম দামে তো সেম সংকট, সেম কষ্ট তো তারাও পোহাচ্ছে। তাহলে তারা কেন সে সরকারের এই জিনিসটাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বা এই সংকট, এই ভোগান্তির
প্রতিবাদ করে না। এটার সহজ উত্তর হলো ভিডিওর শুরুতে একটা শের বলেছিলাম না, যাদের মাথায় কোনো প্রশ্নই ওঠে না তারা আসলে গোলাম। সো এই দেশের রাজনৈতিক আনুগত্য মানুষকে গোলাম বানিয়ে রাখে। ফলশ্রুতিতে মানুষ তাদের দলের মতের বাইরে মনস্তাত্ত্বিক ভাবে এক চুলো নড়তে পারে না, তারা গোলাম হয়েই থাকে। বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট আন্তোনিও গ্রামস্কি বলেন, ক্ষমতাধর শ্রেণী শুধু শাসনই করে না, তারা এমন ভাবে ওয়ার্ল্ড ভিউ তৈরি করে যাতে তাদের শাসন স্বাভাবিক মনে হয়। ফলে দেখবেন এই ক্রাইসিসে ক্ষমতাধর শ্রেণীর টিভি টক শো, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে লেখালেখি, যে সকল জায়গায় যারা কথা বলে তারা কিন্তু দেশের সংকটকে ওই সংকটের জায়গা থেকে সরিয়ে গুপ্ত সুপ্ত এই সকল জায়গায় নিয়ে গেছে। ফলে যে সকল মানুষ ওদেরকে ফলো করে, ওদের আলোচনা শুনে মানুষ কিন্তু সাবকনশাস মাইন্ডে মানে অবচেতন মনে করতে শুরু করেছে বা মনে করতে শুরু করে যে দেশের আসল সংকট তেল জ্বালানি বা অন্যান্য সংকট না, চিকিৎসা শিক্ষা এই সকল সংকট না, আসল সংকট হচ্ছে গুপ্ত সুপ্ত কিংবা রাজাকার। ফলে মানুষ ওই সংকট নিয়ে প্রশ্ন করতে ভুলে যায়। এই জন্য না তারা প্রশ্ন করতে পারে না, কারণ হচ্ছে তাদের সাবকনশাস মাইন্ডে ওই প্রশ্ন করাই ভুলিয়ে দেয়। তারা ইন্টেনশনালি ওই ভিউটা তৈরি করে যাতে এই যে টোটাল জিনিসটা চলতেছে এটাকে স্বাভাবিক মনে হয়। গণতান্ত্রিক প্রোপাগান্ডা এই শত্রু বানানোর স্টাইল সব দেশে দেখবেন। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, তাহলে ইন্ডিয়াতেও দেখবেন আমাদের মতো রাজাকার কিন্তু ইন্ডিয়াতে নাই, কারণ ইন্ডিয়া তো দেশটা যুদ্ধ করে স্বাধীন করেনি, ফলে তাদের রাজাকার হওয়ার দরকার হয়নি, তাদের দেশটা বাঘ হয়েছে। কিন্তু ইন্ডিয়াতে গণতান্ত্রিক প্রোপাগান্ডা একটা কমন শত্রু আছে। সেই কমন শত্রু হচ্ছে যারা বিজেপি সরকারের বিরোধিতা করে তাদেরকে পাকিস্তানি বলা হয়, তাদেরকে দেশ বিরোধী বলা হয়, মুসলিমদেরকে পাকিস্তানে চলে যেতে বলা হয়, অর্থাৎ সমস্যা নিয়ে প্রশ্ন তুললেই তাদেরকে দেশ বিরোধী বা পাকিস্তানি বলে ট্যাগিং করা হয়। এখন ধরুন আমি আমার ফেসবুক টাইমলাইনে একটা পোস্ট করলাম যে সকল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড, এই কার্ড, হ্যান ত্যান কার্ডের মূল্য না দেখিয়ে 60 লাখ বা 50 লাখ যে বেকার আছে তাদের সাস্টেইনেবল টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করুন, এটাই হবে দেশের টেকসই বা যুগান্তকারী পরিবর্তন। এরকম একটা পোস্ট করলে দেখবেন ওই পোস্টে বিএনপি সমর্থিত কে এসে কমেন্ট করবে যে তুই জামাতের দালাল, তুই রাজাকার, তুই পাকিস্তানের দালাল বা গুপ্ত ইত্যাদি ইত্যাদি। অথচ তার প্রোফাইলের আইরনি হচ্ছে তার প্রোফাইলের বায়োগেটে দেখা যাবে সে একজন বেকার। আমি তার অধিকারের জন্য কথা বলে আমি হয়ে গেলাম গুপ্ত, মানে আমাকে ট্যাগিং করা হচ্ছে। ওই যে সে পলিটিক্যাল ডিভাইড ট্র্যাপের মধ্যে আছে, সে দল দাস হয়ে আছে, দাস হয়ে থাকার কারণে সে ক্রিটিক্যাল থিঙ্কিং করার সে অপরচুনিটি বা থিঙ্কিং করার যে ক্যাপাবিলিটি সেটা তার মস্তিষ্ক থেকে বিলুপ্ত হয়ে গেছে। ফলশ্রুতিতে সে ইভেন নিজেও জানে না সে কেন, কি জন্য, কার স্বার্থে আমাকে গালি দিচ্ছে, আমাকে ট্যাগিং করতেছে। শুরুতে বলেছিলাম আমাদের দেশের অন্যতম ডিভাইড ট্র্যাপ ছিল রাজাকার বা রাজাকার বয়ান, যেটা আওয়ামী লীগের সবচেয়ে বড় অস্ত্র ছিল, যে অস্ত্র এখন বিএনপির অস্ত্রতে পরিণত হয়েছে। বাংলাদেশের মডার্ন পলিটিক্স থেকে একটা উদাহরণ দেই। বাংলাদেশের মডার্ন পলিটিক্স এর গত 50 বছরের প্রমিনেন্ট ন্যারেটিভ বা প্রমিনেন্ট ডিভাইড ট্র্যাপ হচ্ছে রাজাকার মুক্তিযুদ্ধের এই ডিভাইডের বয়ান। উদাহরণটা যদি এই নতুন সরকারের থেকে দেই, এদের টিভি টক শো, লেখালেখি, সোশ্যাল মিডিয়া, সভা সমাবেশ সব জায়গায় রাজাকার রাজাকার বলে জাতিকে আরো স্ট্রং ভাবে বিভক্ত করে রেখেছে। ফলে সাধারণ নিচু পর্যায়ের মানুষ মানে যারা দলগুলোর সমর্থক তারা কিন্তু একে অপরকে রাজাকার বলে গালি দিচ্ছে, গুপ্ত বলে গালি দিচ্ছে, একে অপরকে খুন করতেছে, হামলা করতেছে। অপরদিকে ক্ষমতার শীর্ষ পর্যায়ে যারা আছে তারা আবার রাজাকারের বাসায় ফুল নিয়ে যাচ্ছে, মিষ্টি নিয়ে দেখা করতেছে, একসাথে আবার একে অন্যের সাথে ইফতার করতেছে। রাজাকারের সাথে একই সরকারে ছিল, উঠতো বসতো রাজাকারের সাথেই। ওটা তো দল হিসেবে রাজাকারের দল, স্বাধীনতা বিরোধীদের দল। সো কালেকটিভ ঘৃণাটা ওদের প্রতি। কিন্তু আয়রনি হলো, হিপোক্রেসি হলো, এই রাজাকারের ছেলেদেরকে এমপি বানানো হচ্ছে, এমপির নমিনেশন দেওয়া হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে, অর্থমন্ত্রী বানানো হয়েছে, ইভেন দলের মহাসচিব রেখেছে, সব করে রেখেছে। এখানে কিন্তু বলেনি তুই রাজাকারের পোলা, তোকে নমিনেশন দেব না, তুমি রাজাকারের ছেলে তাই তোমাকে মন্ত্রী বানাবো না। এই রাজাকারের সমস্যা নাই, সমস্যা রাজাকার দলে। একই কাজ হাসিনা করেছিল। রাজাকারের তালিকা করতে গিয়ে দেখে বেশিরভাগ রাজাকার সে তালিকার নিজের দলের মধ্যেই পড়ে। এখন দেখবেন এই যে রাজাকারের বয়ান, এই রাজাকারের বয়ান নিয়ে ক্ষমতার একদম উচ্চ শ্রেণীতে যারা আছে তাদের নিজেদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু ফাইট নাই, রাজনৈতিক পর্যায়ে ফাইট। এরা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে একজন আরেকজনের বাসায় যাচ্ছে, ক্যাবিনেটে নিচ্ছে, মন্ত্রী দিচ্ছে, মন্ত্রী বানাচ্ছে, একজন আরেকজনের বিয়েতে যাচ্ছে। পুরোপুরি নেতারা কিন্তু এই যে রাজনৈতিক রাজাকারের বিতর্ক, রাজনৈতিক রাজাকারের বুলি ছুড়লেও তলে তলে কিন্তু এরা একই আছে, এদের ব্যক্তিগত সম্পর্ক কিন্তু এরা ঠিক রাখছে। আর চিন্তা করুন ওদের রাজাকার বয়ান, ওদের রাজাকার ডিভাইড ট্র্যাপে পড়ে নিম্ন পর্যায়ে মানে নিম্ন স্তরের সাধারণ আম জনগণ যারা আছে তারা কিন্তু একে অন্যের সাথে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সামাজিক সম্পর্ক ছিন্ন করে ফেলতেছে, একে অন্যকে রাজাকার বলে গালি দিচ্ছে, ইভেন সন্ত্রাসী কর্মকাণ্ডে, খুনাখুনিতে, হাতাহাতিতে পর্যন্ত জড়িয়ে পড়তেছে। আর শেষ
পর্যায়ে না তাদের কিন্তু কোনো কিছু হইতেছে না, কিন্তু আবার এই ন্যারেটিভ পুশ করার জন্য, মানে রাজাকারের ডিভাইড ট্র্যাপ পুশ করার জন্য, এই ন্যারেটিভ জিইয়ে রাখার জন্য, সাধারণ মানুষের জনগণের মধ্যে কোন্দল জিইয়ে রাখার জন্য নেতারা কিন্তু সংসদে দাঁড়িয়ে, টিভি টক শোতে বা যত জায়গা আছে সব জায়গায় কালেকটিভ ভাবে সেই রাজাকার ঘৃণা, সেই ডিভাইডের ঘৃণা কিন্তু খুব ভালোভাবেই ছড়ায়। আর রাজাকার রাজাকার বলে এমন ভাবে উপস্থাপন করার চেষ্টা করে যে বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা হচ্ছে রাজাকার। এই যে ধরুন রক্ষী বাহিনীর এই লোক যিনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে, প্রমিনেন্ট মুক্তিযোদ্ধা দাবি করে, আনলেস তিনি মুক্তিযুদ্ধের সময় যদি সেক্টর কমান্ডার হতো বা যে কোনো একটা ফোর্সের, জেড ফোর্স আরো যত ফোর্স ছিল ওইরকম ফোর্সের কমান্ডার থাকতো, তাহলে কি অবস্থা হতো। তো এইরকম এক লোক যিনি দাবি করে, যিনি পাকিস্তানি সোলজার্সদের, মানে যারা বছর পর বছর ট্রেন ছিল এরকম সোলজার্সদের 170 জনকে আটক করেছিল। 3 জনে যুদ্ধ করে 170 জন পাক আর্মি ধরছি, 3টা স্টিমার ধরছি, 1200 রাইফেল ধরছি। এমন মুক্তিযোদ্ধা আজকে যিনি রাজাকার প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে, মানে তিনি যদি 2টা ওয়ার্ড বলে তার একটা ওয়ার্ডই হচ্ছে রাজাকার, এইরকম একজন রাজাকার বয়ান নিয়ে হাজির হওয়া, এইরকম একজন দেশপ্রেমী মুক্তিযোদ্ধা যখন জামাতের সাথে জুটেছিল তখন জামাত সম্পর্কে তার কমেন্টস কি ছিল এটা দেখেন। এখন তো জামাতের কোনো যুদ্ধ অপরাধী লোকই নাই, সবই তো ফাঁসিতে গেছে গা, আর যারা ছিল হারা মরে গেছে গা। এখন কে জামাতের যুদ্ধ অপরাধী? সো এই যে বয়ান বা এই যে রাজাকারের ডিভাইড ট্র্যাপ, এটা এরা এই জন্যই ব্যবহার করে যাতে সাধারণ মানুষ একে অন্যের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, আর এতে করে তারা তাদের স্বার্থ উদ্ধার করতে পারে। নাইলে যে ব্যক্তি 2 বছর আগে 3 বছর আগে বলছে জামাতের মধ্যে রাজাকার নাই, সে এখন জামাত রাজাকার, যুদ্ধাপরাধী, দেশে থাকার অধিকার নাই, এরা চলে যেতে হবে। ইভেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার বাবার নামে রাজাকারের ক্লেম আছে, তিনি বলতেছে জামাতকে দমন করতে হবে, এরা যুদ্ধাপরাধী দল। সো এইটাই হচ্ছে সেই কালেকটিভ বয়ান, যে বয়ানের মাধ্যমে মানুষকে আলাদা করে রাখা হয়, আলাদা করে তাদের স্বার্থ হাসিল তারা করে। এটাকে বলে ডিভাইড ট্র্যাপ, যেখানে উপরে বসা লোকজন কখনো নিজেদের মধ্যে যুদ্ধ করে না, কিন্তু এমন একটা পরিবেশ তৈরি করে যেখানে নিচে থাকা লোকজন নিজেদের মধ্যে যুদ্ধ করে একে অপরকে শেষ করে দেয়, নিজ ভাই বন্ধু প্রতিবেশীকে শেষ করে দেয়। ওরা জাতিকে ডিভাইড করে একে অপরের মধ্যে লেলিয়ে দিয়ে নিজেরা সুবিধা ভোগ করে, আর সাধারণ মানুষ তারা বুঝতে পারে না তারা অন্য কারো খেলার গুটি হিসেবে পরিণত হয়েছে, তারা একটা ট্র্যাপে আটকা পড়ে গেছে। এই ডিভাইড ট্র্যাপ আপনার কাছে আরেকটু ক্লিয়ার করার জন্য আরেকটা হাইপোথেটিক্যাল সিনারিও কল্পনা করুন। মনে করুন এই যে 24-এর আন্দোলন, বাটারফ্লাই ইফেক্টে আমরা সেই 24-এর আন্দোলনে ফিরে যাই। বাটারফ্লাই ইফেক্টে আমরা চিন্তা করি যে যেদিন আবু সাইদ শহীদ হয় বা মীর মুগ্ধরা শহীদ হয়, বা ধরেন 18ই জুলাই, সে 18ই জুলাইয়ের এই অপারেশনের পর হাসিনা সিদ্ধান্ত নিল হাসিনা পদত্যাগ করবে, হাসিনা আর মানুষকে হত্যা করবে না, হাসিনা পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ একটা সুষ্ঠু নির্বাচন দেবে। নির্বাচনের মাঠে এবার চিন্তা করুন প্রধান 4টি দল, একটা হচ্ছে আওয়ামী লীগ, আরেকটা হচ্ছে জাতীয় পার্টি, আরেকটা হচ্ছে জামাত, আরেকটা হচ্ছে বিএনপি। সো এই প্রধান 4টি দল হচ্ছে নির্বাচনের মাঠে। অনেস্টলি বলেন তো আপনার কি মনে হয় এরকম রাজনৈতিক পরিস্থিতিতে বা এরকম নির্বাচনী পরিস্থিতিতে বিএনপি জামাত কি একই জোটে থাকতো না, যেটা গত 25 বছর ধরে ছিল? বা বিএনপি কি জামাতকে বলতো, কখনো জামাতকে এরকম বলতো যে তোমরা রাজাকার, তোমরা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আমরা তোমাদের সাথে জোট করব না, তোমরা আলাদা থাকো, আমরা আলাদা নির্বাচন করতো? এরকম জিনিস কি বিএনপি কখনো ভুলেও বলতো? আপনার কি মনে হয়? বলতো না তো। তখন কিন্তু বিএনপির জামাত নিয়ে কিংবা রাজাকার ইস্যু নিয়ে খুব একটা সমস্যা থাকতো না, যেমনটা ছিল না 2001-এর নির্বাচনে, যেমনটা ছিল না 1990-এর নির্বাচনে। তখন কিন্তু বেগম জিয়া, খালেদা জিয়া বা বিএনপি, এই তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীররা জামাতকে একের পর এক ডিফেন্ড করে গেছে। আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া অন্যান্য দলের কিছু ব্যক্তিবর্গকে ক্যাবিনেটে নিয়েছে, মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন। তাদের কারো বিরুদ্ধে, শেখ হাসিনার অন্য শাসনামলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি, তারা জেলও খাটেনি, কোনো কিছু হয় না। এটাই হলো গণতন্ত্র। ওই এখনকার জামাত এখনো আছে, তখনকার জামাত ভালো ছিল, এখনকার জামাত ভালো নাই। এখনকার জামাতের প্রতি প্রচন্ড ঘৃণা। কিন্তু কেন এই ঘৃণা? জামাত বিরোধী দলে যাওয়ার জন্য। কল্পনা করুন এবারে যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনে জামাত বিরোধী দলে গেল না, আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলো, আর জামাত বিএনপি একসাথে জোট করে নির্বাচন করলো। তখন কি আর দেশে গণতন্ত্র বলে কিছু থাকলো? বিরোধী দল ছাড়া গণতন্ত্র হয়? কমন শত্রু ছাড়া, শত্রু তৈরি ছাড়া গণতন্ত্র হয়? প্রোপাগান্ডা ছাড়া গণতন্ত্র হয়? তাহলে জামাত যদি বিরোধী দলে না যেত, বিএনপি এই গণতন্ত্র খেলা কাকে নিয়ে খেলতো? সো গণতন্ত্রের জন্যই তো কি বিরোধী দলে যেতে হয়েছে। আওয়ামী লীগ থাকলে তো সেই সিনারিও হতো না। সো এটাই হলো গণতন্ত্র, যার মাধ্যমে একটা কমন শত্রু পক্ষ রাখা হবে এবং যাদেরকে দেখানো হবে জাতির শত্রু হিসাবে, যারা জাতির উন্নয়নের জন্য, জাতির মঙ্গলের জন্য সবচাইতে বড় ক্ষতিকর, আর যার মাধ্যমে আড়াল করা হবে শাসকদের ব্যর্থতা, অযোগ্যতা। মানুষ বিরক্ত হবে, ভোট দেবে অন্য কাউকে, অন্য কেউ ক্ষমতায় আসবে, আর আবারও চলবে সেই ন্যারেটিভ যুদ্ধ।
আর সেই ক্ষমতার পালাবদল উপর শ্রেণীর মধ্য থেকে হবে, আর নিচে থেকে মরবে সাধারণ জনতা। এরা একে অন্যকে মারবে, এরা একে অন্যে মরবে, কিন্তু ক্ষমতা আহরণ এরা কেউই করতে পারবে না। 24-এর বিপ্লব বলেন, অভ্যুত্থান বলেন, বিএনপি এটাকে বলে গণতন্ত্র রক্ষার আন্দোলন। বলেন তো এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে বিএনপির যে 300 জন বা টোটাল সংসদে যে 300 জন সংসদ সদস্য ক্ষমতায় গিয়েছে, এদের মধ্যে কয়জনের সন্তান, কয়জনের পরিবারের সদস্য এই আন্দোলনে, এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে নিহত হয়েছে, আহত হয়েছে? সংখ্যাটা হচ্ছে 0। অর্থাৎ এদের একজনও এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে জীবন দেয় নাই, আহত হয় নাই, নিহত হয় নাই, কোনো ভিকটিম হয় নাই। ইভেন আজকের সংসদে যারা আছে, কখনো তাদের ছেলেরা গণতান্ত্রিক কোন আন্দোলনের রাস্তায় ছিল না, কিন্তু বিসিবিতে ওদের ছেলেরাই বসেছে, বিভিন্ন জায়গায় ওদের ছেলেরাই বসছে, কারণ ওরা শাসক শ্রেণী, ওরা শাসন করবে। আর রাস্তায় কে রাজাকার, কে মুক্তিযুদ্ধ, এটা নিয়ে মারপিট করবে সাধারণ আমজনতা, কারণ তাদেরকে সেই ন্যারেটিভ দিয়ে বোকা বানিয়ে রাখা হয়েছে, দাস বানিয়ে রাখা হয়েছে, এবং তাদেরকে এই ন্যারেটিভ দিয়ে অস্ত্র হিসেবে, পলিটিক্যাল ওয়েপন হিসেবে, ক্ষমতার পালাবদলের অস্ত্র হিসেবে এই শাসক শ্রেণী যুগ যুগ ধরে ব্যবহার করে আসছে। আজকেও দেখেন যে সকল পোলাপান আওয়ামী লীগ করতে, মানে আমজনতা লেভেলের যারা আওয়ামী লীগ করে, তাদের পোলাপান বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, তাদের লাশ পাওয়া যাচ্ছে, বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, তারা জেল খাটতেছে জয় বাংলা স্লোগান দিতে গিয়ে, আর সাফার করতেছে তাদের পরিবার। আর আজ থেকে 50 বছর পরও যদি আওয়ামী লীগ ব্যাক করে, এই সকল পোলাপান যারা মারা যাচ্ছে বা যারা ভিকটিম হচ্ছে, সাফার করতেছে, তাদের পরিবারে কেউ কেউ এমপি মন্ত্রীর আসনে যাবে? যাবে না। ওই বিদেশ থেকে পলাতক তারাই এসে ক্ষমতায় বসবে, যেভাবে 24 পরবর্তী সময়ে বিদেশ থেকে এসে বিভিন্ন জন এমপি মন্ত্রী হয়ে গেছে। 2018 সালে গণতন্ত্র রক্ষার জন্য ভোট দিতে গিয়ে নোয়াখালীতে 4 সন্তানের মা রেপ হয়। 2024 সালে গণতান্ত্রিক শপথ গ্রহণে ওই মা কি দাওয়াত পেয়েছিল? শাসক গোষ্ঠী যারা ক্ষমতায় গেছে তারা কি বলেছিল, মা তোমার ইজ্জতের বিনিময়ে আমরা আজকের এই গণতন্ত্র রক্ষা করতে পেরেছি, সো তোমার ত্যাগকে আমরা সম্মান জানিয়ে আজকে তোমাকে অতিথি করার মাধ্যমে আমরা নতুন করে গণতন্ত্রের শপথ নিলাম? নিয়েছে কি? নাই। সো গণতান্ত্রিক রাজনীতিতে শাসক শ্রেণী এইভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে তাদের ক্ষমতার হাতিয়ার হিসেবে, আর সেখানে সাধারণ মানুষের অধিকার হচ্ছে একটা মূলা। সো গণতান্ত্রিক রাজনীতিতে সকল ট্যাগিং, মিথ্যা, প্রোপাগান্ডা, ন্যারেটিভ এগুলো থাকবেই, এগুলো ছাড়া গণতন্ত্র অসম্ভব। কিন্তু দেখার বিষয় হলো আপনি এগুলো গিলছেন কিনা। একটা দেশের গণতন্ত্রায়নের জন্য বা গণতন্ত্রের সুফল পাওয়ার জন্য দরকার হচ্ছে শিক্ষিত সচেতন নাগরিক, শিক্ষিত সচেতন জনগণ। জনগণ যদি সচেতন না হয়, শিক্ষিত না হয়, তাহলে জনগণ এই মিথ্যা প্রোপাগান্ডা বুঝতে পারে না, এই প্রোপাগান্ডার এগেনস্টে আওয়াজ তুলতে পারে না। এই জন্য দেখবেন বিভিন্ন দেশে, উন্নয়নশীল দেশগুলোতে ইচ্ছাকৃতভাবে পরিকল্পনা মাফিক শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়, যাতে জনগণ শিক্ষিত হতে না পারে, সে ক্ষমতার এগেনস্টে কথা বলতে না পারে। আর জনগণ সচেতন না হলে জনগণকে সকল ন্যারেটিভের মাধ্যমে, প্রোপাগান্ডার মাধ্যমে, বয়ানের মাধ্যমে একে অন্যের এগেনস্টে লাগিয়ে দিয়ে শাসক শ্রেণী বছরের পর বছর তাদের ক্ষমতার সুফল ভোগ করে। আমার আজকের ভিডিওর মূল পারপাস বা মূল উদ্দেশ্য এটাই, আপনাকে ন্যারেটিভ বুঝানো, কিভাবে ন্যারেটিভ দিয়ে মানুষকে ভাগ করে রাখা হয়, আপনাকে প্রোপাগান্ডার প্যাটার্ন বোঝানো, কিভাবে প্রোপাগান্ডা তৈরি করা হয়, আপনাকে রাজনীতির বা ক্ষমতার ডাইনামিক্স বোঝানো, যাতে আপনার ওই যে মস্তিষ্কটা দাস হয়ে গেছে, দাস হওয়ার ফলে সে আর প্রশ্ন করতে পারে না, সেই মস্তিষ্কে প্রশ্নের সঞ্চারণ ঘটানোর ক্ষুদ্র এক প্রচেষ্টা। দল কিংবা রাজনীতি করাতে কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন করতে ভুলে যাবেন না। যেদিন আপনার মস্তিষ্ক থেকে প্রশ্ন হারিয়ে যাবে, সেদিন আপনি গোলাম হয়ে যাবেন। তাই নিজের অধিকার সম্পর্কে সচেতন হন। আপনার বাবাও যদি আপনার সাথে ইনজাস্টিস করে, সেটার এগেইনস্টে প্রতিবাদ করুন, সোচ্চার করুন। আর সেটা তো শুধুমাত্র সরকার আপনার চাকর। আপনার চাকর আপনার কাজ ঠিকঠাক মতো করতেছে কিনা, আপনার অধিকার আপনাকে বুঝিয়ে দিচ্ছে কিনা, সেটা আপনি সরকারকে অ্যাকাউন্টেবলে নিয়ে আসুন, আপনার চাকরকে অ্যাকাউন্টেবলে নিয়ে আসুন। আর আপনার চাকরকে যদি আপনি অ্যাকাউন্টেবলে নিয়ে আসতে না পারেন, তাহলে আপনি নিজে কিন্তু তার চাকর হয়ে যাবেন। শেষে আবারও বলতে চাই, আপনি যেই দলই করেন না কেন, আমার তাতে কোনো সমস্যা নাই। মা, মাটি, দেশকে ভালোবাসুন। আর যদি সম্ভব হয় আমাদের এই কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ডোনেট করতে পারেন। আমাদেরকে ডোনেট করার এই ওয়েবসাইটের লিংক আমরা কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা এই জায়গাটাতে গিয়ে আমাদেরকে ডোনেট করতে পারেন এই নাম্বারগুলোতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।